ভেরি গুড আফটারনুন স্টুডেন্টস। আজ যেটা আমরা আলোচনা করতে চলেছি তোমাদের ফিজিক্যাল সায়েন্সের গ্যাসের আচরণ চ্যাপ্টারসটা। মাধ্যমিকে তোমাদের যে টোটাল 90 মার্কসের যে থিওরি কোশ্চেন্স আছে তার মধ্যে থেকে প্রায় 10% শুধুমাত্র এই একটা সংক্ষিপ্ত চ্যাপ্টার্স থেকে আসে। কীরকম কোশ্চেন্স আছে একটু জেনে নিই। এখান থেকে তোমাদের একটা এমসিকিউ আসে, একটাই কোশ্চেন করতে হয় 1 × 1 মার্কস। এখান থেকে ভেরি শর্ট অ্যান্সার্স 1 মার্কসের এরকম দুটো কোশ্চেন্স রয়েছে। এখান থেকে শর্ট অ্যান্সার্স করতে হয় 2 মার্কসের একটা, এবং একটা লং অ্যান্সার এখানে করতে হয় যেটা 3 মার্কসের একটা, 3 মার্কস। তো টোটাল তোমার এখান থেকে আসে যেটা, সেটা হচ্ছে 8 মার্কস। আমি আমার এই ভিডিওগুলোতে যেটা চেষ্টা করব যাতে তোমরা এখান থেকে তোমাদের পরীক্ষায় যেটা এমসিকিউ হোক বা ভেরি শর্ট অ্যান্সার হোক বা শর্ট অ্যান্সার হোক বা লং অ্যান্সার, যে কোনো ধরনের যে কোনো টাইপের কোশ্চেন্স আসুক না কেন, তোমরা সমস্ত কোশ্চেনের যাতে তোমরা অ্যান্সার দিয়ে আসতে পারো। তোমাদেরকে যেটা কি করতে হবে, তোমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে কোনো রকম স্কিপ না করে পুরো ভিডিওটি, এই গ্যাসের আচরণ সংক্রান্ত পুরো ভিডিওটি তোমাদেরকে কিন্তু দেখতে হবে। তাহলে তোমরা খুব সহজেই 8 মার্কস কিন্তু তুলে নিতে পারবে। তাহলে শুরু করা যাক আজকের আলোচনা, সেটা হচ্ছে গ্যাসের আচরণ। গ্যাস কি সে সম্বন্ধে তোমাদের কিন্তু অলরেডি একটা ধারণা কিন্তু হয়ে গেছে। কি গ্যাস না, গ্যাস হচ্ছে পদার্থের যে 3টি অবস্থার মধ্যে আমাদের একটা অবস্থা হচ্ছে গ্যাস। গ্যাসের কি ধর্ম না, গ্যাসের নির্দিষ্ট কোনো আকার বা আকৃতি নেই। গ্যাসকে যে পাত্রে রাখা হয় গ্যাস সেই পাত্রে আয়তন অধিকার করে, এবং গ্যাসের যেহেতু অণুগুলোর মধ্যে আকর্ষণ বল খুব কম, তাই যে পাত্রে রাখা হয় পুরো পাত্র জুড়ে গ্যাসটা ছড়িয়ে পড়ে। তাহলে এই গ্যাসীয় পদার্থের অবস্থা ভালোভাবে বুঝতে গেলে আমাদের 4টে রাশির সম্বন্ধে জানা খুব দরকার, যে 4টি রাশির সাহায্যে গ্যাসীয় পদার্থের অবস্থা পরিমাপ করা যায়। কি কি সেই রাশিগুলো? একটা হচ্ছে চাপ, যেটাকে আমরা পি দিয়ে ডিনোট করি। 2 হচ্ছে আয়তন, যেটাকে আমরা ভি দিয়ে ডিনোট করি। 3 হচ্ছে তাপমাত্রা বা উষ্ণতা, যেটাকে আমরা টি দিয়ে ডিনোট করি। আর 4 নম্বর যেটা হচ্ছে সেটা হচ্ছে ভর বা পরিমাণ, যেটাকে আমরা স্মল এম দিয়ে ডিনোট করি। তাহলে এই পি, ভি, টি এবং এন দিয়ে গ্যাসীয় পদার্থের অবস্থা বোঝা যায়। তাহলে আমরা বুঝে নিই এক একটি অবস্থা সম্বন্ধে। চাপ কি? দেখো, গ্যাসের চাপ বলতে গ্যাস যে চাপ দেয় সেটাই হচ্ছে গ্যাসের চাপ, খুব সিম্পল ভাবে। কিন্তু যদি আমরা একটু স্পেসিফিক্যালি বলতে যাই তাহলে কি বলবো না, যখন কোনো একটা আবদ্ধ পাত্রের মধ্যে যখন একটা গ্যাসকে রাখা হয়, এরকম একটা পাত্র রয়েছে, পাত্রটা আবদ্ধ, তাহলে এখানে যখন গ্যাসকে রাখা হবে তখন কি হবে, এই গ্যাস অণুগুলো পুরো পাত্রে ছড়িয়ে পড়বে। এবং যেহেতু গ্যাস অণুগুলো খুব গতিশীল থাকবে, তাই কি হবে, প্রতি মুহূর্তে প্রত্যেকটা অণুর সাথে প্রত্যেকটা অণুর সংঘর্ষ হবে। এবং প্রত্যেকটি সংঘর্ষে কি হবে, গ্যাসের অণুগুলো, মনে করে ধরো এই অণুটার সাথে এই অণুটা এসে সংঘর্ষ হলো, তাহলে ওদের কি হবে, ডিরেকশনসটা, মানটা এবং অভিমুখটা দুটোই কিন্তু পরিবর্তিত হবে। এবং আলটিমেটলি ওরা কি করবে, এই গ্যাসের যে পাত্রের যে দেওয়াল, সে দেওয়ালে গিয়ে করে ওরা ধাক্কা দেবে, তার মানে বল প্রয়োগ করবে। তাহলে কতটা বল প্রয়োগ করছে, যদি একক ক্ষেত্রের উপরে যে বলটা প্রয়োগ করবে সেটাকে আমরা বলবো চাপ। চাপ সম্বন্ধে তোমরা জানো যে চাপ মানে হয় বল বাই ক্ষেত্রফল। তাহলে আমি যদি চাপের ভালোভাবে যদি সংজ্ঞাটা দিই তাহলে কি হবে, বলবো কোনো একটি আবদ্ধ পাত্রে রাখা গ্যাসের পাত্রের দেওয়ালে প্রতি একক ক্ষেত্রফলের উপরে লম্বভাবে যে বল প্রয়োগ করে তাকে বলা হবে গ্যাসের চাপ। চাপের একক কি সেই সংক্রান্ত তোমরা কিন্তু ক্লাস 9-এ বেশ ভালোভাবেই জিনিসগুলো পড়েছো, যে চাপের যে একক হয় সেটা হচ্ছে, যেহেতু চাপ ইকুয়াল টু বল বাই ক্ষেত্রফল, তাই আমরা বলতে পারি চাপ ইকুয়াল টু যেহেতু বল বাই ক্ষেত্রফল, তাই চাপের এসআই একক হবে, বলের এসআই একক হয় নিউটন, ক্ষেত্রফলের এসআই একক হয় মিটার স্কোয়ার, তার মানে চাপের এসআই একক হবে নিউটন পার মিটার স্কোয়ার, যেটাকে আমরা বলেছিলাম প্যাসকাল। ক্লিয়ার? চাপের যদি আমরা সিজিএস এককের কথা বলি, তাহলে চাপের সিজিএস একক কি হবে, চাপের সিজিএস একক হবে, বলের যেমন সিজিএস একক হয় ডাইন, ক্ষেত্রফলের সিজিএস একক হয় সেন্টিমিটার স্কোয়ার, তাহলে সিজিএস একক হবে ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। এছাড়াও চাপের আরো কিছু একক রয়েছে, যেগুলোকে যেমন বায়ুমণ্ডলীয় চাপ, গ্যাসিয়াস পদার্থ বায়ুমণ্ডলের উপরে যে চাপ দেয় সেটাকে আমরা বলি বায়ুমণ্ডলীয় চাপ। সে বায়ুমণ্ডলীয় চাপ বলতে কি বুঝি আমরা একটু জেনে নিই, এটা খুব ইম্পর্টেন্ট। বায়ুমণ্ডলীয় চাপ, বায়ুমণ্ডলীয় চাপ, বায়ুমণ্ডলীয় চাপ কি বলছে, 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 45 ডিগ্রি অক্ষাংশে
0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 45 ডিগ্রি অক্ষাংশে গড় সমুদ্র পৃষ্ঠে 76 সেন্টিমিটার পারস্তম্ভের চাপকে আমরা পারস্তম্ভের চাপকে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ বলি বা 1 অ্যাটমসফিয়ার বলি। প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ বলে। তাহলে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপের মানটা আমরা একটু বের করে নেব। এটা অনেক সময় আসে, প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ বলে। প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপের সঙ্গে কি বললাম যে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 45 ডিগ্রি অক্ষাংশে গড় সমুদ্রপৃষ্ঠে 76 সেন্টিমিটার পারস্তম্ভের চাপকে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ বলে। চাপের যে আমরা রাশিমালা আমরা জানি P = h/d/g। ক্লিয়ার? এইচটা কি হাইটটা কত দেওয়া আছে, হাইট এখানে বলে দেওয়া আছে দেখো 76 সেন্টিমিটার, তাহলে এইচ এর জায়গায় 76। পারদের ডিটা কি না, ডিটা হচ্ছে পারদের ঘনত্ব। পারদের ঘনত্ব কত 13.5951 সিজিএস পদ্ধতিতে। আর জিটা কি, জি হচ্ছে অভিকর্ষজ ত্বরণ। অভিকর্ষজ ত্বরণের মান হচ্ছে এমনিতে 980 বলতে পারি, কিন্তু আরো একটু স্পেসিফিকলি বলতে গেলে 980.665। এইটাকে যদি আমি গুণ করে দিই তাহলে কি হবে 76 × 13.5951 × 980 × 0.605। যারা এত ডিটেলস না লিখতে পারলে 76 13 আর 980 লিখলেও চলবে। সেটা আসবে সেটা হচ্ছে 1.01325 × 10⁶ ডাইন। যেহেতু আমরা এটা সিজিএস এ নিয়েছি তাহলে এত ডাইন পার সেন্টিমিটার স্কয়ার, এটাকে বলা হয় প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ। ক্লিয়ার? বোঝা গেল? তাহলে এই বায়ুমণ্ডলীয় চাপ কিভাবে পরিমাপ করা হয় না, বায়ুমণ্ডলীয় চাপ ব্যারোমিটারের সাহায্যে পরিমাপ করা হয়। আমি কিন্তু শর্ট অ্যান্ড কোশ্চেনগুলো কিন্তু আলোচনা করে দিচ্ছি, একটু খেয়াল রাখবে। তো বায়ুমণ্ডলীয় চাপ পরিমাপ করছি আমরা ব্যারোমিটারের সাহায্যে। কিন্তু যদি কোনো একটা আবদ্ধ পাত্রে যদি গ্যাসের চাপ যদি পরিমাপ করতে হয় তাহলে আমরা সেটা কিভাবে পরিমাপ করব, সেটা আমরা পরিমাপ করব ম্যানোমিটারের সাহায্যে। ম্যানোমিটার, আবদ্ধ পাত্রে রাখা গ্যাসের চাপ পরিমাপ করা হয় ম্যানোমিটারের সাহায্যে। আমাদের দু ধরনের ম্যানোমিটার আমরা অনেক সময় ইউজ করি, একটা হচ্ছে খোলামুখ ম্যানোমিটার, একটা হচ্ছে বদ্ধমুখ ম্যানোমিটার। ক্লিয়ার? তাহলে বায়ুমণ্ডলীয় চাপ, আবদ্ধ পাত্রে রাখা গ্যাসের চাপ পরিমাপের যন্ত্র আমরা বুঝে গেলাম। এইবারে দেখো অনেক সময় কি হয়, যেমন আমরা এখানে চাপের যে একগুলো পড়লাম, এসআই তে নিউটন পার মিটার স্কয়ার, সিজিএস এ ডাইন পার সেন্টিমিটার স্কয়ার, এছাড়া প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপেরও মান বের করলাম। অনেক সময় বড় চাপ পরিমাপ করার জন্য আমাদের আরেকটি একক ব্যবহার করা হয় যেটাকে বলা হয় বার। 1 বার ইকুয়াল টু হচ্ছে 10⁵ প্যাসকাল। 1 বার ইকুয়াল টু 10⁵ প্যাসকাল। আবার দেখো ক্ষুদ্র একক ব্যবহার করা হয়, সেটা হচ্ছে 1 টর, TORR। টর, 1 টর মানে হচ্ছে 1 mm পারস্তম্ভের চাপ। তাহলে দেখো এখানে আমরা চাপের বৃহত্তর একক করলাম সেটা হচ্ছে বার, একটা ক্ষুদ্র একক করলাম সেটা হচ্ছে গিয়ে টর, এবং 1 টর ইকুয়াল টু 1 mm পারস্তম্ভের চাপ। তাহলে আমরা এখানে কি কি জানলাম একটু দেখে নিই। চাপের এখান থেকে আমরা সংজ্ঞাটা বললাম, চাপের এখান থেকে আমরা একক বললাম। ক্লিয়ার? চাপ পরিমাপের যন্ত্রটা বললাম। কি কি যন্ত্র? বায়ুমণ্ডলীয় চাপের জন্য হচ্ছে ব্যারোমিটার, আর তোমার আবদ্ধ পাত্রে রাখা গ্যাসের চাপ পরিমাপের যন্ত্র হচ্ছে গিয়ে ম্যানোমিটার। আশা করি বোঝা গেল। তাহলে এখানে এই যে রাশিগুলো যেগুলো রয়েছে, কি কি রাশি? গ্যাসীয় পদার্থের অবস্থা পরিমাপ করার জন্য যে রাশিগুলো, কি কি রাশি সেগুলো আরো বলে নিই। একটা হচ্ছে গিয়ে পি, একটা গিয়ে হয়ে গেল তোমার ভি, একটা হচ্ছে টি, আর একটা হয়ে গেল এই এন। এইগুলো কি হচ্ছে, প্রত্যেকটাই কিন্তু হচ্ছে পরিবর্তনশীল, এবং আর কি হয়ে গেল, এবং এরা একে অন্যের উপর নির্ভরশীল। ক্লিয়ার? তাহলে এই যে তোমার এই যে রাশিগুলো রয়েছে সেগুলো একে অপরের উপরে কিভাবে নির্ভরশীল হচ্ছে বা তাদের সম্পর্কিত যে সূত্রগুলো সেগুলো আমরা এই চ্যাপ্টারসে পড়ব। আমরা আজকে এবার যেটা শুরু করব সেটা হচ্ছে গিয়ে চাপ এবং এই আয়তনের মধ্যে যে সম্পর্ক বা তাদের মধ্যে সম্পর্কিত যে সূত্র, সেই সূত্রটাকে আমরা বলি বয়েলের সূত্র। একটু দেখে নিই বয়েলের সূত্রটি কি, একটু জেনে নিই। বয়েলের সূত্র ভালোভাবে একটু খেয়াল রাখবে। 1655 এই সময় থেকে ইংরেজ বিজ্ঞানী রবার্ট বয়েল গ্যাসের ভৌত ধর্ম সংক্রান্ত বিভিন্ন রকমের পরীক্ষা নিরীক্ষাগুলি সে সময় করছিলেন, এবং সেই সময় এই বিজ্ঞানীর নাম একটু লিখে নিই, রবার্ট বয়েল।
রবার্ট বয়েল, এগুলো একটু মনে রাখবে, ওকে। আচ্ছা, এবার কি বলছে, এবং সেই সময় তার সহযোগী যিনি ছিলেন, যার নাম না বললেই চলে না, তার নাম হচ্ছে রবার্ট হুক। রবার্ট হুক তাকে বিভিন্নভাবে সহযোগিতা করছিলেন। এবং এই রবার্ট হুকই ভ্যাকুয়াম পাম্প আবিষ্কার করেছিলেন। এই ভ্যাকুয়াম পাম্প নিয়ে পরীক্ষা করেই রবার্ট বয়েল এই বয়েলের সূত্রটি দেন। তাহলে বয়েলের সূত্রটি কি? বয়েলের সূত্রটা আমরা একটু জেনে নিই। বয়েলের সূত্রে আমরা বলছি যেটা যেটা হচ্ছে যে স্থির উষ্ণতায়, নির্দিষ্ট উষ্ণতায়, জেনে নিই একটু ভালোভাবে দেখে নাও। নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন চাপের সাথে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। চাপের সাথে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। ক্লিয়ার? আচ্ছা, পরিবর্তিত হয়। এখানে দুটো জিনিস লক্ষ্য করো, আমরা যখন এই সূত্রটা, যে সূত্রকে এটাকে বয়েলের সূত্র বলা হয়, এখানে আমরা দুটো জিনিসের কথা বলেছি। একটা বলেছি নির্দিষ্ট উষ্ণতা, আর একটা নির্দিষ্ট ভর। তার মানে এই বয়েলের সূত্রে গিয়ে দুটো জিনিস ধ্রুবক থাকে। কি কি থাকে? এটা অনেক সময় তোমাদের কোশ্চেন আছে, বয়েলের সূত্রে কি ধ্রুবক থাকে? একটা হচ্ছে গ্যাসের উষ্ণতা, এটা নির্দিষ্ট থাকতে হবে, মানে এটা ধ্রুবক থাকবে। আর দুই হচ্ছে নির্দিষ্ট ভর, তার মানে গ্যাসের ভর, এইটি ধ্রুবক থাকবে। তাহলে শর্ট কোশ্চেন সেখান থেকে যদি বয়েলের সূত্র আসে বা বয়েলের সূত্রে, তাহলে লিখতে পারবে এটা। বয়েলের সূত্রে যদি কি ধ্রুবক থাকে, তাহলে তুমি লিখতে পারবে গ্যাসের উষ্ণতা এবং গ্যাসের ভর। ক্লিয়ার? তাহলে এখান থেকে আরেকটা জিনিস আমি তোমাদেরকে বলে নিই, সেটা হচ্ছে গিয়ে এর গাণিতিক রূপটি। গাণিতিক রূপটি কি বললাম? আচ্ছা, একটু আগে আমরা আরেকটা জিনিস তোমাদেরকে একটু মনে করে দিই, যে আমরা গ্যাসের পদার্থের চারটে রাশি কি কি বলেছিলাম? পি, ভি, এন আর টি। আমি এখন যে সম্পর্ক করছি সেটা যে পি এবং ভি এর মধ্যে। তাহলে পি আর ভি এর মধ্যে যখন সম্পর্ক বলবো, তখন এই দুটো রাশি কিন্তু ধ্রুবক থাকবে। যে দুটো রাশির মধ্যে আমরা সম্পর্ক বলবো, বাকি দুটি রাশি সেক্ষেত্রে ধ্রুবক থাকবে। তাহলে এখানে ধ্রুবক কোনটা? নির্দিষ্ট উষ্ণতা, মানে এখানে টি হচ্ছে ধ্রুবক। নির্দিষ্ট উষ্ণতা মানে এখানে হচ্ছে তোমার টি হচ্ছে গিয়ে ধ্রুবক, আর নির্দিষ্ট ভর তার মানে এখানে এন ধ্রুবক। আর সম্পর্ক কাদের কাদের বলছি? চাপ মানে পি এর সাথে কার? আয়তনে ভি। পি এবং ভি এর সম্পর্ক আমরা বলছি। একটু ভালোভাবে শুধু লক্ষ্য করো, তখন নিজেরাই পারবে। তাহলে এখানে তার কি হচ্ছে সূত্রটা? না, নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন চাপের সাথে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। মানে আয়তন ভি যদি হয়, একটা নির্দিষ্ট উষ্ণতায় যদি গ্যাসের আয়তন যদি ভি হয়, তাহলে এবং যদি চাপ যদি পি হয়, তাহলে ভি প্রপোর্শনস টু 1/p। কখন? না, যখন এন ও টি এই দুটো স্থির। ক্লিয়ার? অথবা আমরা এটাকে বলতে পারি অর ভি ইকুয়াল টু, আমরা বলতে পারি কে বাই পি। ভি ইকুয়াল টু কে বাই পি। যেখানে কে টা কি? না, যেখানে কে হচ্ছে একটি ধ্রুবক। কে একটি হচ্ছে ধ্রুবক। ক্লিয়ার? যেটি গ্যাসের ভর ও তাপমাত্রার উপরে, মানে এন এবং টি এর উপর নির্ভর করে, কিন্তু গ্যাসের প্রকৃতির উপর নির্ভর করে না। তাহলে ভি ইকুয়াল টু হয়ে গেল কে বাই পি। বা আমরা অর এটাকে এইভাবে বলতে পারি যে পি ভি ইকুয়াল টু হচ্ছে কে। এটা হচ্ছে বয়েলের সূত্রের গাণিতিক রূপ। পি ভি ইকুয়াল টু হয়ে গেল কে, যেখানে কে হচ্ছে একটা ধ্রুবক। তাহলে এখান থেকে আরেকটু জিনিস বলে নিই, সেটা হচ্ছে গিয়ে যে যদি মনে করো কোনো একটা নির্দিষ্ট উষ্ণতায় কোনো একটা গ্যাসের চাপ, মনে করো যদি P1 হয় এবং ওই চাপে যদি আয়তন V1 হয়, আবার ধরো P2 চাপে যদি মনে করো আয়তনটা যদি V2 হয়, বা ধরো P3 চাপে যদি আয়তন যদি মনে করো V3 হয়, তাহলে আমরা কি দেখছি? যে চাপ এবং আয়তনের গুণফল কিন্তু ধ্রুবক। তার মানে আমরা বলতে পারি যে P1 V1 ইকুয়াল টু হয়ে যাবে P2 V2 ইকুয়াল টু হয়ে যাবে P3 V3। অর্থাৎ সব ক্ষেত্রেই একটা নির্দিষ্ট উষ্ণতায় চাপ এবং আয়তনের গুণফল সর্বদাই ধ্রুবক থাকবে। ক্লিয়ার? বোঝা গেল? এইবার এই সম্পর্কটি থেকে, মানে পিভি ইকুয়াল টু কে, এই সম্পর্কটি থেকে যদি আমরা একটা গ্রাফ ড্র করি, কিসের গ্রাফ করব? না, পি এবং ভি এর মধ্যে যদি আমরা একটা গ্রাফ ড্র করি, তাহলে সেই গ্রাফের নেচার বা লেখচিত্রের নেচারটা কিরকম হবে একটু আমরা দেখে নিই। যদি আমরা এক্স অ্যাক্সিস বরাবর যদি আমরা আয়তনকে প্লট করি এবং ওয়াই অ্যাক্সিস বরাবর যদি আমরা চাপ পি কে প্লট করি, তাহলে কি হবে? আমরা একটু আগে যেটা দেখলাম যে P1, মনে করো ধরো এটা আমার P1, এদিকটা হচ্ছে P1, এটা হচ্ছে গিয়ে তোমার P2, এটা হয়ে গেল তোমার P3।
এদিকটা বরাবর হচ্ছে V1, এটা হচ্ছে V2, এটা হচ্ছে V3। আমি একটু আগে যেটা দেখলাম P1 V1 ইকুয়াল টু P2 V2 ইকুয়াল টু P3 V3। ক্লিয়ার? তাহলে এই চাপে এই আয়তনে এইটা এই জায়গাটায় আসবে P1 V1 এর প্লটটা, P2 V2 এর কত V2 এটা আর P2 এটা, তার মানে এই পয়েন্টটা এখানে আসবে, P3 V3 পয়েন্টটা এখানে আসবে। তাহলে এর নেচারটা কিরকম হয়ে যাবে, আমি যদি এটাকে গ্রাফে প্লট করি বা পয়েন্টগুলোকে যদি যোগ করি তাহলে পয়েন্টগুলো অনেকটা এরকম টাইপের হয়ে যাবে। তার মানে এটা কি ধরনের নেচার হলো, এটা হয়ে গেল সমপরাবৃত্ত, সমপরাবৃত্ত। ক্লিয়ার? তাহলে এইটা হচ্ছে আমাদের এই জাস্ট পয়েন্টগুলো, বোঝা গেল? তাহলে অনেক সময় তোমাদের কিন্তু এখান থেকে গ্রাফও দেয় যে বয়েলের সূত্র থেকে পি এবং ভি এর গ্রাফ তোমরা প্লট করো, তাহলে সেক্ষেত্রে গ্রাফের এবং গ্রাফের প্রকৃতি কীরকম হবে, তাহলে গ্রাফের নেচারটা হবে জাস্ট এরকম টাইপের এবং গ্রাফের প্রকৃতি হচ্ছে সমপরাবৃত্ত। যদি তোমার ধরো পিভির সাথে যদি পি এর প্লট করতে দেয় তাহলে কীরকম হবে আমরা একটু দেখে নিই। পিভির সাথে এদিক বরাবর আমরা পিভি প্লট করলাম y অ্যাক্সিস বরাবর, আর এদিক বরাবর আমরা যেটা প্লট করব সেটা হচ্ছে চাপ P। তাহলে সেক্ষেত্রে আমরা কি দেখব, সেক্ষেত্রে আমরা একটা নির্দিষ্ট উষ্ণতায় আমরা দেখব যে গ্রাফটা সেটা হচ্ছে একটা সমান্তরাল রেখা, কার সাথে, এই P অক্ষের সাথে সমান্তরাল রেখা। যদি উষ্ণতা পরিবর্তিত হয়, মনে করো T1 থেকে যদি একটু বেশি উষ্ণতা মনে করো T2 নিই, তাহলে ক্ষেত্রে সেই রেখাটাও কিন্তু এই সমান্তরাল রেখাই হবে, কিন্তু জাস্ট একটু উপরের দিকে সরে যাবে। তার মানে T2 গ্রেটার দেন T1 হলে এটা হবে। তার মানে PV ভার্সেস P, PV ভার্সেস P যদি আমরা একটা গ্রাফ প্লট করি সেক্ষেত্রে এটা হয়ে যাবে সমান্তরাল, x অক্ষের সমান্তরাল রেখা। তাহলে এই ধরনের তোমাদের কিন্তু ছোট ছোট কোশ্চেন্সও আসে। আরেকটা যেটা তোমাকে একটা আমি নিউমেরিক্যালসও এখান থেকে করে দিই। যেমন ধরো একটা আমি একটু আগে যেটা দেখলাম বয়েলের সূত্রের থেকে যেটা গাণিতিক গ্রুপ যেটা আমরা পেলাম সেটা কি পেলাম, আবার লিখে নিই একটু। সেটা হচ্ছে গিয়ে P1 V1 ইকুয়াল টু P2 V2। এইটা আমরা বয়েলের সূত্র থেকে পেলাম। তোমাদের যদি অনেক সময় নিউমেরিক্যালস এরকম ভাবে আসে, যেমন ধরো একটা নির্দিষ্ট আমি বলেছিলাম বয়েলের সূত্রে একটা উষ্ণতা স্থির থাকে, তাহলে তোমাদেরকে বললো 27 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যদি 76 সেন্টিমিটার পারস্তম্ভের চাপে, দেখে নাও 76 সেন্টিমিটার পারস্তম্ভের চাপে, তার মানে তোমাকে চাপ দেওয়া আছে, উষ্ণতাটাও বলে দেওয়া আছে। পারস্তম্ভের চাপে গ্যাসের আয়তন 200 সিসি হলে, গ্যাসের আয়তন 200 সিসি হলে, আয়তন 200 সিসি হলে, 200 সিসি হলে তোমার বলেছে স্থির তাপমাত্রায় 38, স্থির তাপমাত্রায় 38 সিসি চাপে ওই গ্যাসের আয়তন কত হবে, ওই গ্যাসের আয়তন কত হবে। দেখে নাও ভালোভাবে। তোমাদের অনেকের কি হচ্ছে এই নিউমেরিক্যালস তোমরা কিন্তু সবসময় অ্যাভয়েড করতে চাও, বেশিরভাগ জনই। নিউমেরিক্যালস ভীষণ ইজি এবং এখান থেকে একটু তোমরা বুঝে নিতে পারলেই দেখবে তোমরা এখান থেকে নিউমেরিক্যালসও ফুল মার্কস পেয়ে যাচ্ছ। আমি তোমাদের কথা দিয়েছিলাম যে আমি এমনভাবে আলোচনা করবো যাতে তোমরা 88 মার্কস পাও। নিউমেরিক্যালটা একটু বুঝে নাও। এখানে নিউমেরিক্যালসে কি দেওয়া আছে দেখো, এখানে 27 ডিগ্রি উষ্ণতা, তার মানে উষ্ণতাটা কিন্তু উষ্ণতায় 76 সেন্টিমিটার পারস্তম্ভের চাপ, তার মানে এখানে চাপ দেওয়া আছে, পি দেওয়া আছে। গ্যাসের আয়তন মানে এখানে তোমার ভি দেওয়া আছে 200 সিসি হলে স্থির তাপমাত্রায়, তার মানে কি ওই উষ্ণতাটা স্থির। উষ্ণতা কোথায় স্থির থাকে না বয়েলের সূত্রে। তার মানে এই অঙ্কটা কি ধরনের বয়েলের সূত্রের উপর অঙ্ক, তুমি কিন্তু বুঝে গেলে। অনেকে কোশ্চেন করেছে স্যার কি করে বুঝবো এখানে বয়েলের সূত্রের ফর্মুলা কাজে লাগবে। বয়েলের সূত্রের ক্ষেত্রে তোমার স্থির উষ্ণতাটা স্থির থাকে, তার মানে যেহেতু এখানে উষ্ণতা স্থির বলে দেওয়া আছে তাহলে এখানে বয়েলের সূত্র তুমি একটা বুঝে নিলে। এখানে কি আছে, চাপ দেওয়া আছে, আয়তন দেওয়া আছে, তারপর বলেছে 38 সিসি চাপে তোমার আয়তন কত জানতে চেয়েছে। তার মানে এটা হচ্ছে যে আমাদের প্রাথমিক আয়তন, প্রাথমিক চাপ, এটা হচ্ছে অন্তিম তোমার চাপ এবং অন্তিম আয়তন। একটু আমি অঙ্কটাকে যদি একটু নিউমেরিক্যালি সাজিয়ে নিই তাহলে কি হচ্ছে দেখো, এইটাকে আমি প্রাথমিক চাপ বললাম, মানে P1 ইকুয়াল টু হয়ে গেল 76 সেন্টিমিটার। একটা অঙ্ক ভালোভাবে বোঝো, দেখো তোমাদের অঙ্কে ভয় কেটে যাবে। গ্যাসের আয়তন হচ্ছে কত না 200 সিসি, এটা প্রাথমিক আয়তন, মানে V1 ইকুয়াল টু তোমাকে বলে দেওয়া আছে 200 সিসি। ক্লিয়ার? আচ্ছা, আর কি বলে দেওয়া আছে, স্থির তাপমাত্রা 38 সিসি চাপে, মানে এটা হচ্ছে আমাদের অন্তিম চাপ। কত সেটা হচ্ছে 38 সেমি পারস্তম্ভের চাপ। ক্লিয়ার? ওই গ্যাসের আয়তন কত হবে, তোমরা আমাদের জানতে চেয়েছে অন্তিম আয়তন V2 ইকুয়াল টু কত হবে। আমরা ফর্মুলা কি, বয়েলের সূত্রের ফর্মুলা তোমরা জানো, P
P1 V1 ইকুয়াল টু হচ্ছে P2 V2। তাহলে P1 এর জায়গায় আমি ভ্যালুগুলো আমাদেরকে জানতে চাইছি কি V2, তাহলে এই ইকুয়েশন থেকে আমি V2 ইকুয়াল টু কত পাবো, P1 V1 বাই P2। তাহলে আমি জাস্ট ভ্যালুগুলো বসিয়ে দেবো, আর কিচ্ছু না। P1 কত 76, V1 কত, V1 হচ্ছে 200, দেখো V1 200, চাপ কত P2 কত 38, তাহলে কত হয়ে যাবে এটা দেখো 38 কেটে যাবে 2 ইনটু 200 দ্যাট ইজ 400 সিসি। তাহলে উত্তর কি হয়ে যাবে, উত্তর হয়ে যাবে ওই গ্যাসের আয়তন হবে 400 সিসি। ভীষণ ইজি অঙ্ক। আশা করি তোমাদের বয়েলের সূত্র থেকে যে সমস্যা, যে কোনো ধরনের ডাউট তোমাদের ক্লিয়ার হয়েছে। তাও যদি তোমাদের কারো কোনো সমস্যা থাকে কমেন্ট বক্সে লিখে পাঠাবে, এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আমি পরের ভিডিওটি চার্লসের সূত্র নিয়ে আলোচনা করব। ভালো থেকো।